বাংলাদেশে গত 2 সপ্তাহ ধরে একটা আন্দোলন চলছে, যে আন্দোলনে এতদিন পর্যন্ত দেশের ভিতরেই অনেক কিছু ঘটছিল। আজকে আমরা যেটি দেখলাম, ইন্টারন্যাশনাল লেভেলে নানা ধরনের প্রতিক্রিয়া তীব্রভাবে আসা শুরু হয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ তারা পেয়েছে। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টও তারা বলছে, তারা আন্দোলনকারীদের সহযোগিতার বিষয়ে বলছে। জাতিসংঘে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী, সেটার থেকে আমাদের দেশ অনেক লাভবান হয়, আমাদের সোলজাররা অনেক লাভবান হয়। অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু। এখানে জাতিসংঘকে আপনি পাশ কাটিয়ে গিয়ে খুব বেশি কিছু করতে পারবে বাংলাদেশ, করতে পারা উচিত বলে আমি মনে করি না। বাংলাদেশে গত 2 সপ্তাহ ধরে একটা আন্দোলন চলছে, যে আন্দোলনে এতদিন পর্যন্ত দেশের ভিতরেই অনেক কিছু ঘটছিল। আজকে আমরা যেটি দেখলাম, ইন্টারন্যাশনাল লেভেলে নানা ধরনের প্রতিক্রিয়া তীব্রভাবে আসা শুরু হয়েছে। বিশেষ করে জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ তারা পেয়েছে। এই ধরনের একটি স্টেটমেন্ট এবং এই ধরনের কথা বলা হয়েছে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছে। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টও তারা বলছে, তারা আন্দোলনকারীদের সহযোগিতার বিষয়ে বলছে। ইন্টারন্যাশনাল জায়গা থেকে যখন এই কথাগুলো আসে, তখন সেটি বাংলাদেশ সরকারের জন্য, এমনিতেই সরকার পরিস্থিতি সামাল দিতে গিয়ে নানা চাপে আছে, কিন্তু যখন এইসব বড় জায়গা থেকে বিষয়গুলো আসে, তখন কি সেটি বাংলাদেশের জন্য বাড়তি চাপ তৈরি করলো, নাকি এটাকে আমলে নেওয়ার কোনো দরকার নেই? প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনার কাছে প্রথমে শুনবো। জি, ডেফিনেটলি আপনি যে সংস্থাগুলির কথা বললেন, তারা তাদের যে সমালোচনা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা খুবই প্রণিধানযোগ্য। কারণ জাতিসংঘের কথাই যদি ধরেন, জাতিসংঘে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী, সেটার থেকে আমাদের দেশ অনেক লাভবান হয়, আমাদের সোলজাররা অনেক লাভবান হয়। অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু। এখানে জাতিসংঘকে আপনি পাশ কাটিয়ে গিয়ে খুব বেশি কিছু করতে পারবে বাংলাদেশ, করতে পারা উচিত বলে আমি মনে করি না। সুতরাং এটাকে তাদের আমলে নেওয়া উচিত। তারপরে আসছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএস, এই দুটো জায়গার সাথে বাংলাদেশের যে মূল বাণিজ্যের প্রায় সিংহভাগই হচ্ছে আপনার রেডিমেড গার্মেন্টসের, ইউরোপ এবং আমেরিকার সাথে। এবং ইউরোপ এবং আমেরিকাকেও খেপিয়ে দিয়ে তারা খুব বেশি এগোতে পারবে বলে আমার মনে হয় না। 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে যে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজকে তাদেরকে সমালোচনা করেছে এবং তাদেরকে ওয়ার্নিং দিয়ে এবং বলেছে যে এগুলি এই মুহূর্তে এগুলি বন্ধ করতে হবে, হত্যাযজ্ঞ, স্টুডেন্টদেরকে ছেড়ে দিতে হবে, ইউনিভার্সিটি খুলে দিতে হবে, ইন্টারনেট পুনর্বহাল করতে হবে। সব মিলিয়ে শেখ হাসিনার সরকার অনেক চাপের মুখে রয়েছে। এবং একটু যদি আমি ঘুরিয়ে বলি, আনফর্চুনেটলি শেখ হাসিনার সরকারও কিন্তু অনেক ট্রাই হচ্ছে ইয়ের মতো, ওই যে নেতানিয়াহু সরকারের, তারাও চায় যে এক ধরনের দমন পীড়ন এগুলির মাধ্যমে তারা ক্ষমতায় থেকে যাবে। এবং তাদের পেছনে মূল শক্তি হচ্ছে আসলে ভারত। ইসরায়েলের পেছনে যেমন আমেরিকা, তেমনি ইউএস, বাংলাদেশের পেছনে হচ্ছে ভারত। অন্যরা কি মনে করলো এটা গুরুত্বপূর্ণ, কিন্তু ভারত কি মনে করে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে ভারতের একটি চ্যানেল আমি দেখছিলাম, যেটা হচ্ছে সরকারি মানে পৃষ্ঠপোষকতায় চলে, সেই চ্যানেল থেকেও আজকেই প্রথম কারণ আজকে জানেন আপনারা যে বাংলাদেশের যে আন্দোলনটা আজকে নতুন করে আবার তারা দিয়েছে। আজকে বাংলাদেশে আপনি যদি ফেসবুকে যান, সবখানে দেখবেন মানুষ সবার যে মানে প্রোফাইল লাল করেছে। এটা হচ্ছে একটা সংহতি হিসাবে, এই সংহতি হিসাবে আমার পাঞ্জাবি আজকে লাল, আপনি দেখতে পাচ্ছেন। আমি মনে করি যে ভারত যদি এদেরকে সমালোচনা করে, যেটা আজকে করেছে প্রথমবার, যে শেখ হাসিনা নিজের মানুষের উপর এরকম গুলিগালা করবে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায়। এটা অন্য পন্থা। বুঝতে পেরেছি, আপনার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো পরিস্থিতিকে, চাপের মুখে তিনি যদি বুদ্ধিমান হন, তাহলে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি রেকটিফাই করবে তার সমস্ত যে পদক্ষেপ নিচ্ছে। আদারওয়াইজ তার জন্য অনেক সময় সামনে অপেক্ষা করবে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনি কি ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের সাথে একমত কিনা? কারণ এর আগে আমরা দেখেছি নির্বাচন ইস্যুতে কিন্তু এই ধরনের ইন্টারন্যাশনাল সংস্থাগুলো খুব শক্ত স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তার অবস্থানে অটল আছেন, তিনি তার মতো করে চলছেন। এখন দেশের ভিতর থেকে তো নানা কথা হচ্ছে, পাশাপাশি এইসব সংস্থার স্টেটমেন্টগুলো পরিস্থিতিটাকে আসলেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সবার তো আসলে একটাই চাওয়া যে পরিস্থিতি শান্ত হয়ে আসুক, স্বাভাবিক হয়ে আসুক। সেটাকে স্বাভাবিক করবে কিনা?
আমি প্রফেসর খালিকুজ্জামানের সাথে অবশ্যই একমত, এবং এটার সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই। আমি যখন শাটডাউনের সময় কোনো খবর পাচ্ছিলাম না, আমি ইউটিউবে অনেক আপনার ইন্ডিয়ান যারা বিশ্লেষণ করছে, কিন্তু তারা সরকার পক্ষের না, তারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, তাদের নিজেদের ব্লগ আছে, সেগুলো শুনছিলাম। এই প্রথমবারের মতো, আমি আগে কোনোদিন কোনো ইন্ডিয়ান অ্যানালিস্টের বাংলাদেশের নিয়ে কোনো কথা শুনিনি, এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম তাদের অ্যানালিসিস কিন্তু খুবই আপনার মানে ব্যালেন্স, এবং এবং হাসিনা সরকারের অনেক সমালোচনা আমি শুনেছি, যেটা আমি খুব অবাক হয়ে শুনেছি। এখন আপনার প্রশ্নটির উত্তর দেই। যেটা বাংলাদেশ নির্বাচনের সময় আমার কাছে মনে হচ্ছে টাইমিংটার কারণে শেখ হাসিনার গভর্নমেন্টের উপর অত চাপ আসেনি, কিন্তু কারণ তখন আপনার এই ইউক্রেন ওয়ার, ইসরায়েল, এসবে আপনার আমেরিকা, সারা বিশ্বের আপনার দৃষ্টিটা অন্যদিকে ছিল। তখন আপনার বাংলাদেশ তো মানে ওই সমস্ত দেশের সাথে আপনি যদি গুরুত্ব চিন্তা করেন, বাংলাদেশের জিও পলিটিক্যাল গুরুত্ব মানে ইউক্রেনের সমানও না, ইসরায়েলের সমানও না, সেজন্য তারা তখন ওইখানে ওই পরিমাণ চাপ দেয়নি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু একটা ভিন্ন কথা, কারণ এখন যে জিনিসটা হচ্ছে সেখানে আমরা একদম কি বলবো, মানে একদম এরকম সহিংসতা নিজের দেশের সাথে করা, মানে শুধু বাংলাদেশ কি বিশ্বের ইতিহাসেও মানে এটা নজিরবিহীন। তারপরে যেভাবে করে বিচারবিহীন ভাবে ধরে মানুষকে নিয়ে দেওয়া হচ্ছে, আর মৃতের সংখ্যা এখনো আমরা জানি না। মানে এখানে কি বলবো, মানে এটা এখন বলতে গেলে, বিস্তৃত বলতে গেলে এটা শেষ হবে না। মানে এটা খুবই খুবই দুঃখজনক এবং খুবই আপত্তিজনক, এবং কোন গভর্নমেন্টই এই ধরনের আপনার সহিংসতা করে টিকে থাকতে পারবে না। হয়তো এই মুহূর্তে হয়তো পতন নাও হতে পারে, কিন্তু যেমন আপনার আমরা দেখেছি যখন কিশোররা আপনার রাজপথে আপনার নেমেছিল, আপনার তারা সড়ক পরিবহনের বিষয়ে নেমেছিল, সেটি করতে বাধ্য হয়েছিল, মন্ত্রীও পদত্যাগ করতে হয়েছিল। তারপর 2018-এ এই কোটা আন্দোলনটা একটার থেকে একটা কিন্তু এসকেলেট করতে, যদি এই মুহূর্তে শেখ হাসিনার গভর্নমেন্টের পতন নাও হয়, এটা কিন্তু একটা অনেক বড় এসকেলেশন। আমার কাছে মনে হয় যে যদি গভর্নমেন্ট পুরোপুরি কোনো নেগোসিয়েশনে না আসে, হ্যাঁ, তাহলে এটা কোনোভাবেই তারা এটাকে মানে তারা টিকে থাকতে পারবে না। কিন্তু এখন পর্যন্ত আপনি যদি শেখ হাসিনা এবং বিভিন্ন মন্ত্রী তাদের কথা শুনেন, তাদের কিন্তু তারা এখন পর্যন্ত দোষারোপ করে যাচ্ছে শিবির জামাতকে, কিন্তু কোনো প্রমাণ উপস্থিত করেনি। হ্যাঁ, প্রমাণটা উপস্থিত করা খুবই জরুরি। আর প্লাস আপনি যদি মৃতের যারা মারা যাচ্ছে তাদের দেখেন, সেখানে কিন্তু কোনো বিএনপি কর্মী বা শিবির কর্মী, জামাত কর্মী আমরা দেখছি না, এটা সব ছাত্র। তারপর কিভাবে নৃশংস আপনার রবার্ট বুলেট দিয়ে চোখ নষ্ট করে দেওয়া হচ্ছে, মানে এগুলো তো খুবই খুবই ন্যাক্কারজনক ঘটনা। কাজে আমার কাছে মনে হয় না যে এই অবস্থা থেকে মানে কোনোভাবে এই গভর্নমেন্টের পরিত্রাণ আছে, যদি না তারা তাদের মানে সমস্ত কর্মসূচি আপনার বদলায়। কিন্তু এখন পর্যন্ত তারা যে সমস্ত কথা বলছে বা কার্যক্ষেত্রেও আপনার কাছে মনে হচ্ছে যে স্টেপ গুলো নেওয়া হচ্ছে সেগুলো পুরোপুরি সঠিক স্টেপ হয়তো নয়, এখন পর্যন্ত সঠিক না, এটা একেবারে বিপরীত। হ্যাঁ, এটাতে আরো বিপরীত হচ্ছে। এটাতে আপনার এভাবে করে দমন করা যাবে না। যতই আপনার অ্যারেস্ট, আপনি কত মানুষকে অ্যারেস্ট করবেন? প্রফেসর ডক্টর খালিকুজ্জামান, আমরা একেবারে শেষ দিকে আছি, আপনার কাছে জানবো যে যেটি প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন বলছিলেন যে স্টেপগুলো তার কাছে মনে হচ্ছে যেটি সমাধানের পথে হাঁটার জন্য যা যা করা দরকার সরকার সেটি করতে ব্যর্থ হচ্ছে, উল্টো নতুন করে বিভিন্ন রাজনৈতিক কাদা ছড়াছড়ি, রাজনৈতিক নিষেধাজ্ঞা সেগুলো তো নতুন করে যোগী হচ্ছে। বুধবার জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে নির্বাহী আদেশে, কিন্তু মূল যে বিষয়টি আমরা হয়তো ফোকাস করতে পারছি কিনা সেটি হলো যে এই যে ছাত্রদের বিরুদ্ধে একদিকে বলা হচ্ছে যে আলোচনা, সমঝোতা, অন্যদিকে গণগ্রেপ্তার, নির্যাতন সেগুলো চলছে, ছাত্রদের বিক্ষোভ চলছে। তাহলে দুপক্ষই যদি আসলে এই ধরনের আচরণ করতে থাকে আগামী 2 দিন, 3 দিন, 5 দিনের মধ্যে, এখন যেহেতু কারফিউ চলছে, সমাধানের কোনো আশা দেখছেন কিনা? সমাধানের আসলে আমি ডক্টর মেহনাজ মোমেনের সাথে 100% একমত। কারণ হচ্ছে যে পদক্ষেপগুলি সরকার নিচ্ছে এগুলি তো আসলে সঠিক পদক্ষেপ না। সরকারকেই প্রথমে এগিয়ে আসতে হবে জিনিসটাকে ডিএসকেলেট করার জন্য, টেম্পারেচারটাকে নিচে নামিয়ে আনার জন্য। আপনারা জানেন যে যেই দাবিগুলো নিয়ে আন্দোলন স্টুডেন্টরা করেছিল এগুলি খুবই যৌক্তিক এবং সামান্য একটা দাবি, তখন তারা এই জিনিসটাকে টোটালি গুরুত্বই দেয়। তারা বরং উল্টা খুব ধরনের মানে আমরা সেই বিষয়গুলো জানি। এখনকার পরিস্থিতি যদি সংক্ষেপে, এখন পরিস্থিতিতে আমি মনে করি এই মুহূর্তেই যেটা প্রয়োজন, সরকারকে ডিএসকেলেট করে তাদেরকে সিনসিয়ারলি নমনীয় হতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে তারা আসলে এই সমস্যার সমাধান করতে চায়, এবং এরকম তাল বাহানা না করে যে ছাত্র যারা আর কি সমন্বয়ক তাদেরকে ডিবি অফিসে নিয়ে গিয়ে মানে
অস্ত্রের মুখে তাদেরকে বিবৃতি দেওয়া, এগুলো মানুষ এত কানা যে জিনিসগুলো বুঝতে পারে না। তাদের মনে হতে হবে নাটকীয়তা নয়, আন্তরিকতা এখন বেশি কাম্য। নাটকীয়তা আছে, আন্তরিকতা বেশি কাম্য। জি, আমি শুধু একটা কথা যোগ করতে চাই যে শিশু হত্যা আমরা দেখছি যে ছাদের মধ্যে 6 বছরের শিশুটি মারা গেল, সেখানে বলছে যে এটা তৃতীয় পক্ষের গুলিতে। তৃতীয় কোন পক্ষ, মানে কার সাথে অস্ত্র ছিল? এখানে আপনার ওদেরকে স্বীকার করতে হবে, এটাকে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। এটা আমরা তো এই পর্যন্ত 4-5 জন শিশুর কথা জানি। এটা মানে এটা তো এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা তো একটা অগ্রহণযোগ্য। এটা তো স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, এটা কিভাবে করে সত্যটা তুলে ধরতে হবে। যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে আবু সাইদকে গুলি করে মারা হচ্ছে, সেখানে পুলিশের এজাহারে লেখা হচ্ছে অন্য কিছু, সেটা হবে না। সত্যটাকে তুলে ধরে জাতির সামনে এবং আন্তরিকতা নিয়ে এই পরিস্থিতির সামাল দিতে হবে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।